যে চারজন কথা বলতো সেই চারজনই দাঁড়ানো উচিত ছিল। এটা পেজ ব্রিফিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় উপস্থিতি, আমার ৩৫ প্রত্যাশী ভাই বোনেরা এবং সামনে আমার সংবাদ কর্মী বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ একটা যৌক্তিক দাবি নিয়ে চাকরিতে আবেদনের বয়সীমা ৩০ থেকে ৩৫ করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। বিগত সরকার, স্বৈরাচার সরকার এবং তার আমলারা এই দাবিটি মেনে না নিয়ে বারবার ছাত্র সমাজকে মিথ্যা আশ্বাস দিয়ে দূরে সরে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই দাবিটি বাস্তবায়নের জন্য আমি সহ ২৪ জন ভাই বোন কে মিথ্যা মামলা দিয়েছে এবং আন্দোলনটি দমানোর জন্য 11 জনকে 13 দিন জেলে আটকে রেখেছিল। এই মামলার হাজিরা মাথায় রেখে এখনও আমরা সাধারণ শিক্ষার্থী ৩৫ প্রত্যাশীরা আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 30 থেকে বৃদ্ধি করে ন্যূনতম 35 করার লক্ষ্যে গতকাল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা 7 দিনের আলটিমেটাম দিয়েছি। এই 7 দিন আলটিমেটামের মধ্যে আমাদের দাবিটা যদি বাস্তবায়ন না করা হয়, আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে আমরা তার পদযাত্রা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি প্রেস ব্রিফিংয়ের আজকে কিছু বক্তব্য তুলে ধরছি। আপনারা অবগত আছেন যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ দেশে বিদ্যমান সকল ধরনের চাকরিতে বয়সসীমা 30 বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করে। এমতো অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম 35 বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে চাকরি প্রার্থীদের একটি বৈষম্য বিদ্যমান রয়েছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 32 বছর ও সাধারণ শিক্ষার্থীদের প্রার্থীদের জন্য 30 বছর। এই বৈষম্য দূর করার আবশ্যক। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে 33 বছর আগে 1991 সালে 27 বছর থেকে 30 বছরে উন্নতি করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু 57 বছর ছিল। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা একটি যৌক্তিক দাবি। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে 2011 সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে 57 থেকে 59 বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি 30-এই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোভিড-19 এর কারণে প্রায় 2.5 বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উপরোক্ত লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 15টি ততোধিক পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে, যার ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রার্থীরা। কোভিড-19 এর শুরুতে যাদের বয়স 27 থেকে 29 বছর ছিল, তাদের বয়স এখন 30 বা ততোধিক। ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 30 বছরের পরিবর্তে 27.5 বছর পেয়েছে। কোভিড-19 এর কারণে বিগত সরকার কিছু চাকরি প্রত্যাশীদের 39 মাসের একটি ব্যাকডেট দিয়েছিল, সাধারণ চাকরি প্রার্থীদের মাঝে একটি বৈষম্য সৃষ্টি করে, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাকরি প্রত্যাশীরা বৈষম্যের শিকার হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবনীতিতে 18 থেকে 35 বছর পর্যন্ত অনুসরণ করা হয়। দুঃখের সাথে বলতে হয়
যুবনীতিতে ৩৫ বছর পর্যন্ত বিবেচনা করা হলেও বর্তমান উচ্চশিক্ষিত চাকরি প্রত্যাশীদের ৩০ বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বিশ্বের ১৬২টি দেশে এবং সার্কভুক্ত সকল দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। তার মধ্যে কিছু কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। বেকারত্ব দূরীকরণে করতে ও মেধাভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সাথে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা খুবই প্রয়োজন। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজকে মানব সম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হয়ে যাবে। বিশ্বের সকল উন্নত রাষ্ট্র এই নীতি অনুসরণ করেই বেকারত্ব কমিয়েছে এবং মেধা রপ্তানি করে রেমিটেন্স বাড়িয়েছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর করে রাখার কারণে দেশে দক্ষ জনবল গবেষক গড়ে উঠছে না। বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না। আমাদের উচিত সকল উন্নত বিশ্বকে অনুসরণ করা এবং পৃথিবীর দ্বিতীয় জনবহুল ১ নম্বর অর্থনীতি ও উদীয়মান পরাশক্তি রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জটের কারণে সকল সরকারি বেসরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে ২৬, ২৭ কিংবা ২৮ বছর লেগে যায়, যা একজন চাকরি প্রার্থীর জন্য চাকরির প্রস্তুতিতে খুব কম সময় পেয়ে থাকে। এছাড়া কোটানীতি ও দুর্নীতি স্বজনপ্রীতির কারণে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা পিছিয়ে পড়ে। ধন্যবাদ। এখন কার কোনো প্রশ্ন থাকে বলুন। সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, আপনারা জানেন আমরা 17ই আগস্ট আমরা একটা সমাবেশ দিয়েছি যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং আমরা দেশের কথা বিবেচনা করে এবং অন্তর্বর্তীকালীন যেহেতু সরকার আমাদের এই সরকার আমরা এনেছি, সেজন্য আমরা সরকারকে ১ সপ্তাহ সময় দিয়েছি যে দীর্ঘ ১২ বছরের একটি যৌক্তিক দাবি এটা যেন এই ১ সপ্তাহের মধ্যে মেনে নেয় এবং এই 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবিটি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এটা সাক্ষাতের জন্য আমরা পদযাত্রা করব। সেটা গণঅভ্যুত্থানের সরকার ছাত্র জনতা সমন্বয় করতে ছাত্র জনতা বলে দেন না, বলে দেন। আচ্ছা, মানে এটা ছাত্র ও জনতার সরকার, এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, গণমানুষের সরকার। এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা এই দাবিটি করেছি এবং এই দাবিটি আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে আমাদের দাবিটি মেনে না নেওয়া হলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আগামী 24শে আগস্ট সকাল 10টায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই রাজু ভাস্কর্যে আমাদের অংশগ্রহণ করবে এবং আমরা সকলকে নিয়ে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা পদযাত্রা করব এবং সেদিনই আমরা এই আমাদের দাবিটা সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় আপনারা কিছুদিন আগে দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানুষের জন্ম কিন্তু হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরিজীবী হওয়ার জন্য না। তো উদ্যোক্তা হওয়ার পথে আমরা সব থেকে বড় বাধা হিসেবে মনে করি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30-কে। কারণ 26-27 বছর বয়সে যখন একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করে তখন কিন্তু উদ্যোক্তা হওয়ার মতো রিস্ক সে নিতে পারে না। এই উদ্যোক্তা হওয়ার পথকে পরিষ্কার করার জন্য ন্যূনতম 35 দরকার। সুতরাং আমরা সরকারের সহযোগী ভূমিকায়
অবতীর্ণ হওয়ার জন্য ক্লিয়ার করেন আপনারা সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলা একটা জিনিস ক্লিয়ার করেন। প্রশ্ন আপনারা সেগুলি বলেন সকাল এখানকার সময়টা স্থানটা আর হচ্ছে যে আপনাদের এখানে এখানে ঠান্ডা বলা হয়। জি, আপনাকে ধন্যবাদ। এখন আমরা specific আগামী 24 তারিখ আপনি আসি, আপনি টেনশন নেন, এগুলো সব বুঝি। আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35-এর দাবিতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন স্থানটা কোথায়? সরকারকে স্থানটা? 7 দিনের একটা আলটিমেটাম স্থানটা দিয়েছি। এখানে নাই তো। এই 7 দিন আমরা পর্যবেক্ষণ করব। 7 দিনের ভিতরে আমরা যদি দাবি বাস্তবায়ন না করা হয় অথবা বাস্তবায়নের উদ্দেশ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী 24 তারিখ সকাল 10টায় শাহবাগ চত্বরে আমরা মহাসমাবেশের আয়োজন করব। সেই মহাসমাবেশ থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35-এর দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে পদযাত্রা ফোন নাই তো, ফোন বন্ধ। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? একটু 1 মিনিট আমি একটা কথা বলি। হ্যালো, আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই সাধারণ শিক্ষার্থী। আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানারে দাঁড়াইনি বা রাজনৈতিক ব্যক্তি শাসকের সাথেও আমরা দাঁড়াইনি। আমরা সাধারণ একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে সারা বাংলাদেশে চাকরি প্রত্যাশী হিসাবে সবার জন্য এখানে ওপেন। সবাই আসতে পারবে। নতুন পুরাতন যারা আছে সকলকে আমরা ডাক দিয়েছি এখানে। আপনারা আরেকটা জিনিস ক্লিয়ার করবেন যে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে জানি যে এর আগে একটা কমিটি ছিল, সেই কমিটিকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। সেটা অনেক আগে অবঞ্চিত ঘোষণা ছিল। এখনো যদি তারা বলে তাহলে আমাদের এটা সাধারণ ব্যানারে না। অতএব আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এই সাধারণ ব্যানারে আগামী 24 তারিখে একটা মহাসমাবেশের ডাক দিয়েছি। দলে দলে এই মহাসমাবেশে সকল শিক্ষার্থীরা যোগদান করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর কোনো প্রশ্ন? আর কোনো কোশ্চেন করলে করতে পারেন? না করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? নাই, বলেন। আমরা জানি যে বাংলাদেশের সরকারি চাকরিজীবী 11 থেকে 20 গ্রেড যারা তাদের 7 দফা নিয়ে আগামী 23 এবং 24 শাহবাগে অবস্থান করছে। সেখানে একটা দাবির ভিতরে রয়েছে চাকরিতে প্রবেশের বয়স 35 এবং অবসরোত্তর বয়স 60 বছর করার দাবি নিয়ে তারা অবস্থান করছে। সেখানে পে কমিশন গঠন, এই বিষয় নিয়ে আসছে। সেখানে আসলে আপনারা একত্রিত প্রকাশ করবেন কিনা, যেহেতু এই দাবিটা তাদের সাথে অবশ্যই আছে। যৌক্তিক সকল দাবির সাথে দেখেন, যদি যৌক্তিক সকল এখন দাবির সাথে আমাদের আমরা সহমত আছে। সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক সকল দাবির পক্ষে আমরা একমত প্রকাশ। একই সাথে পরাধীন এবং পরাধীন আইনের অধীনে কোনো যদি কিছু এবং থাকে, একই সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে যতগুলো যৌক্তিক দাবি, সকল যৌক্তিক দাবির সাথে আমরা একত্রবোধ পোষণ করি। আর কোনো কোশ্চেন আছে? সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিনের এই আন্দোলনটি এখন একটা চূড়ান্ত একটা দিকে আমরা এগুচ্ছি। আমরা বিশ্বাস নিয়ে বলতে পারি, যদি আমরা আমাদের সেই পদযাত্রা যদি আমরা সফল করতে পারি, আমাদের বিশ্বাস যে আমরা সেই দিনে একটা রেজাল্ট পাবো। এই জন্য যারা আছেন জেলা থানা থেকে শুরু করে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন যেন, সেই 24 তারিখ যেন 35 আদায়ের দিন হয়, বিজয়ের দিন হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সেটা তো উনি শেষ করে দিতে পারেন। আপনি আমার কাছে কি? তাহলে ভিতরে চলেন। কি বলবেন? বলা যায়।
বললে দাঁড়াই বলেন এখানে সব জায়গাতে যাবো লাইভ চলতেছে। প্রিয় 35-85 ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের একটা যৌক্তিক দাবি, দীর্ঘ 12 বছরের একটা যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আছি। বিগত স্বৈরাচার সরকার আমাদের এই দাবিটি এবং তার আমলারা এই দাবিটি মেনে না নিয়ে আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তো যেহেতু এটা একটা যৌক্তিক দাবি এবং সাধারণ শিক্ষার্থীর দাবি এবং সারা বাংলাদেশের 26 থেকে 27 লক্ষ শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, তো এই যৌক্তিক দাবিটা যেহেতু আমরা ছাত্র জনতার এবং কোঠা সংস্কারের ফলে যে গণ অভ্যুত্থান অসহযোগ আন্দোলনের মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এই সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা এটি আহ্বান করব যে আপনারা জানেন যে 2011 সালে স্বৈরাচার সরকার বয়সসীমা বৃদ্ধি না করে, প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে অবসরের বয়সসীমা 2 বছর বৃদ্ধি করে আমাদের বেকারদের, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে বঞ্চিত করেছে। এই যে একটা বৈষম্য তৈরি করেছে, আমরা অন্তর্বর্তীকালীনের সরকারের কাছে আমরা আমাদের উদাত্ত আহ্বান এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের উদাত্ত আহ্বান, এই যে বৈষম্যের কারণে আমরা 2024 সালে নতুন একটা বাংলাদেশে আমরা অবস্থান করতেছি। তো আমরা চাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের সবাইকে পড়ার টেবিলে ফিরে যেতে সহায়তা করুক। এটুকুই আর কি। কিছু বলবেন? আসলে এই যে এত বছর থেকে এই আন্দোলনটা করে আসছেন, এর ভিতর থেকে কোনো দলে মানে কোনো আপনাদের যে যারা আন্দোলনকারী আছে এদের মধ্যে কোনো বিভক্তি আসছে কিনা? দেখেন, এখানে বিভক্তি, সমালোচনা, আলোচনা থাকতেই পারে। আপনারা জানেন যে এই আন্দোলনটা আজকের না, দীর্ঘ 12 বছরের একটা আন্দোলন। সেহেতু আমাদের যারা সিনিয়র আছে তারাও আন্দোলন করে গিয়েছিল। কারণ আমরা যেহেতু 2 বছর ধরে আমরা কন্টিনিউ করে যাচ্ছি এই আন্দোলনের জন্য, আমরা মামলা খেয়েছি। এই 35 একটা ব্রান্ড, এই 35 সর্বমহলে সকল মিডিয়া আলোচনা প্রচারণা হয়েছে, সকল ব্যক্তিত্ব এই 35 বাস্তবের জন্য কথা বলেছে। তো আমাদের সিনিয়ররা আমাদের কাছে বলেছিল যে আমরা বয়সটা তুলে দিতে। তা আমরা বলেছি যে আমরা সম্মান রেখে আমরা এই বয়সটাকে ন্যূনতম, আগে আমরা 35 চেয়েছি, এখন ন্যূনতম আমরা 35 চেয়েছি, সর্বনিম্ন বয়স 35। এবং কিছু কিছু সিদ্ধান্তক্রমে সেটা রাষ্ট্র বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নীতি নির্ধারণ মহলে যারা আছে তারা চাইলেই ওরা বয়স উন্মুক্ত করে দিতে পারে। এবং এই আন্দোলনে আমাদের সকলের অংশগ্রহণ জন্য আমরা আহ্বান করি। হাতে নিয়ে বলি, হ্যাঁ, প্রশ্ন করবেন কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরা। হাতে ধরে নিতে পারেন, ওরা হাতে ধরে নিতে পারেন। এটা ধরে নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি প্রসঙ্গে কথা বলছি। যে আপনারা সবাই জানেন যে 2012 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এই আন্দোলনটা চলতেছে। আজকে 12 বছর ধরে আন্দোলনটা চলতেছে। 12 বছর ধরে আন্দোলনটা কেন চলতেছে, এটার মধ্যেই কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে যে এই আন্দোলনটা যদি যৌক্তিক না হতো তাহলে কিন্তু 12 বছর ধরে চলতো না। আপনি দেখেন, 12 বছর আগে যারা আন্দোলন করছে তারা কিন্তু এখন নাই, আবার 10 বছর আগে যারা করছে তারা নাই, 5 বছর আগে যারা করছে তারা নাই। সুতরাং এই আন্দোলনটা অনেক যৌক্তিক একটা আন্দোলন। কারণ এই আন্দোলনটা যৌক্তিক না হলে কিন্তু অনেক আগে স্টপ হয়ে যাইতো। আর চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সাথে অনেকেই মনে করে যে জুনিয়র যারা আছে তারা মনে করে যে কম্পিটিটর বাড়বে,
কিন্তু কম্পিটিটরস আসলে বাড়বে না। যার যার যোগ্যতা যখন যার মনে হবে সে তার যোগ্যতা প্রমাণের জন্য সে তখন অ্যাপ্লাই করতে পারবে। ধরেন 40 বছরে গিয়ে একটা মেয়ের জীবনে যদি কোনো একটা সমস্যা দেখা দেয়, তার মনে হতে পারে যে আমার অনেক ভালো সার্টিফিকেট আছে, আমার ফার্স্ট ক্লাস আছে, আমার রেজাল্ট ভালো আছে, আমি এখন অ্যাপ্লাই করতে চাই। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আবেদনের বয়সসীমা সীমাবদ্ধ করে দেয়া, এজন্য কিন্তু তারা কেউ অ্যাপ্লাই করতে পারতেছে না। এভাবে ঘরে ঘরে কিন্তু অনেক মেধাবী যোগ্যতা সম্পন্ন নারীরা কিন্তু পৌঁছে মরতেছে, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সাথে কিন্তু বেকারত্বের কোনো সম্পর্ক নাই। চাকরিতে আবেদনের বয়সসীমা বরঞ্চ বৃদ্ধির সাথে বেকারত্বটা কিন্তু আরো হ্রাস পাবে। কারণ হচ্ছে যখনই আপনার আবেদনের বয়সটা অনেক বেশি থাকবে, তখন মানুষ ছোট ছোট কাজে কিন্তু ইনভলভ হইতে পারবে, এবং ছোট ছোট কাজে ইনভলভ হবে, পাশাপাশি পড়াশোনা করবে, উদ্যোক্তা তৈরি হবে, অনেক বিজনেসম্যান তৈরি হবে, এবং পাশাপাশি তারা তাদের যোগ্যতা ও মেধা প্রমাণের জন্য চাকরির জন্য চেষ্টা করবে। সো বেকারত্ব বৃদ্ধির সাথে চাকরিতে আবেদনের বয়সসীমার কোনো সম্পর্ক নাই, বরং বেকারত্ব কমবে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করলে। সো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা চাই চাকরিতে আবেদনের বয়সসীমা ইউরোপ কান্ট্রির মতো উন্মুক্ত করা হোক, আর কমপক্ষে ন্যূনতম করা হোক। এবং আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে গড় আয়ু, তারপর শিক্ষার হার, সমস্ত কিছু প্রেক্ষাপটে কিন্তু এখন চাকরিতে আবেদনের বয়সসীমাটা উন্মুক্ত করাটাই হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত দাবি। কিন্তু আমরা ছাত্র সমাজরা ন্যূনতম 35-এর নিচে আমরা কিছুতেই এটা মানব না, যদিও বা উন্মুক্ত করাটাই হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিসম্মত। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তি সম্পন্ন একজন মানুষ, উনি অত্যন্ত মানবিক, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি। আমার কাছে মনে হয় চাকরিতে আবেদনের বয়সসীমাটা যে আসলেই মেধা বিকাশের একটা বাধা, এটা উনি বুঝতে পারবেন, এবং উনি অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করে দিয়ে এই অগস্ট মাসেই আমাদেরকে আরও একটা স্বাধীনতা দিবেন, এবং সেটা হচ্ছে বয়সের ফ্রেমের থেকে মুক্তি হওয়ার স্বাধীনতা। এই হচ্ছে আমার কথা। আসসালামু আলাইকুম। এটা কি লাগবে না? এটা কি লাগবে? ওকে। আচ্ছা, হাতেই থাক নাকি? জি, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যে চাকরির সিস্টেমগুলো আছে, এই আইনগুলো আছে, এগুলো হচ্ছে ব্রিটিশদের তৈরি কলোনিয়াল আইন। একটা স্বাধীন দেশে পরাধীন আইন দিয়ে চাকরির সীমা নির্ধারণ করে একটা বৈষম্য তৈরি করা হয়। মূলত চাকরি হওয়া উচিত মানুষের যোগ্যতায়, তার দক্ষতার উপর নির্ভর করে। এখানে সীমাই থাকা উচিত না, কিন্তু তারপরও আমরা মিনিমাম 35 বছর পর্যন্ত আন্তর্জাতিক মানের একটা স্ট্যান্ডার্ড দিয়েছি। যদিও আমরা বলতে চাই যে যোগ্যতাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমাদের একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে চাকরি একজন ব্যক্তি কতদিন থাকবেন, তিনি কত বছর বয়সে রিটায়ারমেন্টে যাবেন, সেটি হচ্ছেন তার সুস্থতা, তার ক্যাপাবিলিটির উপর নির্ভর করা উচিত। সেটার আসলে কোনো সীমা থাকা উচিত না। এবং আমরা বলতে চাই যে বাংলাদেশের চাকরির সিস্টেমটা হচ্ছে এক ধরনের মালিকানা ভিত্তিক, অর্থাৎ সচিবালয়গুলায় মনে করে যে এই চাকরির মালিক হচ্ছে তারা, অর্থাৎ আমলাতান্ত্রিক একটা মালিকানা আছে। এইটা হচ্ছে ওই যে ব্রিটিশ তৈরি আইনের কারণে, এই সিস্টেমের কারণে, পৈতৃক সম্পত্তি, রাইট। তো সেই সিস্টেমটা সংস্কার করা দরকার। এই সকল সংস্কার করে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আগামীর জন্য আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণে আমরা আজকে দাঁড়িয়েছি 35 বছর পর্যন্ত মিনিমাম যাতে স্ট্যান্ডার্ড করা হয়। যদিও এই সীমাটা যদিও যোগ্যতা এবং দক্ষতার সীমা থাকে না, সেই ফলোটা এই মুহূর্তে আমরা নিতে পারবো না, এইটা একটা বাস্তবতা। তাহলে আমি 3টে কথা বললাম। একটা হচ্ছে আমাদের চাকরির সীমা থাকা উচিত না, এই ব্রিটিশদের কলোনিয়াল তৈরি আইন সংশোধন করে এই চাকরির সীমা মিনিমাম 35-এ নিয়ে আসা উচিত। পরিবেশের ক্ষেত্রে রিটায়ারমেন্টের কোনো সীমাই থাকা উচিত না, এটা একটি বিষয়। যতদিন থেকে ক্যাপাবল, যতদিন সে যোগ্য থাকবেন ততদিন তিনি থাকবেন। আর হচ্ছে যেটা যে চাকরির যে আমলাতান্ত্রিক জটিলতা, তারা মালিকানা মনে করে সচিবালয় কেন্দ্রিক, এইটা সংস্কার করে একটা সুন্দর পরিবেশ তৈরি করলে আমাদের দেশের জনবল একটা জনশক্তিতে রূপান্তরিত হবে। একইভাবে এই দক্ষ জনবলই আন্তর্জাতিক বাজারে চাকরির ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ পাবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি লোকমান হোসেন মাদারীপুর থেকে আসছি। আমি পড়াশোনা শেষ করেছি, মাস্টার্স করেছি 2016 সালে বাংলা কলেজ থেকে। আপনারা জানেন এই আন্দোলনটা
গত 2012 সাল থেকে আমরা চলে আসছে। আমি কয়েকবার এই আন্দোলনে আসে দুই তিনটা প্রাইভেট চাকরিও আমার চলে গেছে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে। অথচ গত 10 বছরে প্রায় 10 লক্ষ ছাত্র বস চলে গেছে। এই তাদের অপরাধ কি? অপরাধ হলো কোভিড-19 এবং সেশন জোট। বাংলাদেশ সেশন জোটে 4 বছর আর কোভিড-19 2 বছর, মোট 6 বছর আমাদের যে ক্ষতি জীবন থেকে হারিয়ে গেছে, এই সোনালী জীবনটা হারিয়ে গেছে 6 বছর, যার ফলে আমাদের চাকরি বয়সটা চলে গেছে। এখন আমাদের গত 15 বছর ধরে এই আন্দোলন, গত 12 বছর ধরে যে আন্দোলন চলে আসছিল, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বারবারই আসছি মাঠে, কিন্তু আমরা এই আন্দোলনটার পাই নেই, ফলাফল পাই নেই। তা আমি এখন আশাবাদী যে কেয়ারটেকার সরকারের অধীনেই আমাদের এই 35 বাস্তবায়ন হবে, অথবা যদি কেউ মনে করে যে 162 দেশে যেহেতু কোনো বয়সসীমাই নাই অথবা 40-এর ঊর্ধ্বে, সেক্ষেত্রে একটা 40 বয়সসীমা হলে সাধারণ ছাত্রদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ছাত্রদের জন্য একটা ভালো কিছু বয়ে আনবে। ধন্যবাদ। আনোয়ার ভাই, আপনাকে দেখছি সেই আন্দোলনের শুরু থেকে আপনি একজন ত্যাগী ছাত্র নেতা। এই 35-এর জন্য প্রায় আপনি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত, কিন্তু এই সময় এসে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের আসলে শেষ প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারের উপদেষ্টারা যদি মনে করেন এটি শুধু তাদের ফসল, তাহলে আমি বলবো এটি তাদের চরম ভুল। কেননা আমি আনোয়ার কোটা আন্দোলনে অংশগ্রহণ করে আমি রাবার বুলেট খেয়েছি, আমি আহত হয়েছি, আমি মার খেয়েছি। আমি আমার যদি কোনো স্ত্রী স্বামীকে বিদায় দিতে পারে যে হয় এই বৈষম্য দূর করার যে আন্দোলন, সেই আন্দোলনকে জয়ী করতে হয় শহীদ হবে না হয় গাজী হবে, সেটি হচ্ছে আমি আনোয়ার। আপনারা জানেন আমি আমার পরিবার থেকে চিরবিদায় নিয়ে এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। 5 তারিখে বিজয় মিছিল নিয়ে আমি বাড়িতে গিয়েছি। এখন আমি আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা বাইরা রয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক বাইরা রয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের আজকের এই বিজয় শুধু আপনাদের একার বিজয় নয়, আপনাদের যে আনন্দ শুধু আপনাদের একার আনন্দ নয়, এই আনন্দ এই সারা বাংলার আপামর জনতার, সকল শিক্ষার্থীর। আমাদের একটি স্লোগান ছিল, ছাত্র জনতা মাঠে নামো, স্বৈরাচার হটাও। আপনাদের ডাকে আমরা আপামর ছাত্র জনতা এই মাঠে নেমে স্বৈরাচার হটিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, কোটা আন্দোলন এটি ছিল মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% এবং টোটাল 56%-এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। অবশেষে আমরা সেটা 93% নিয়ে এসেছি সাধারণ শিক্ষার্থীদের জন্য, আর অন্যান্যদের জন্য 7% রেখেছি। এখন কথা হচ্ছে এই বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সন্তানরা চাকরি করতেছে। আপনারা জানেন হাউন আঙ্কেলও কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানের হিসেবে চাকরি নিয়েছে। এখন আমি এই সরকারের কাছে বলবো, এই যে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা যদি 32 বছর পর্যন্ত চাকরিতে প্রবেশ করতে পারে, তা আমরা সাধারণ শিক্ষার্থীরা কেন 30 বছরে ইনভ্যালিড হয়ে যাব? প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যখন শিক্ষা জগতে প্রবেশ করি তখন কিন্তু আমাদের বয়সের নির্ধারিত সময় একটা, 5 বছরে সকল শিশু বাচ্চাকে ক্লাস 1-এ ভর্তি করাতে হবে। যদি প্রবেশের বয়স একটা হয়, একই বয়স আমরা সনদ অর্জন করি, তাহলে সেই সনদ যখন আমরা প্রয়োগ করব, সেই প্রয়োগ করার মধ্যে কেন বৈষম্য থাকবে? এই যে বৈষম্য দূর করার জন্যে 2024 সালে আমার হাজার হাজার ভাই বোনকে হারিয়েছি, আমি আনোয়ার রক্ত দিয়েছি, আমরা রাজপথে মার খেয়েছি। সেই 24 সালে এসে আমাদের যে বাক স্বাধীনতার যে সরকার আমাদেরকে বাক স্বাধীনতা ফিরে এনে দিয়েছে, আমাদেরকে মিছিল মিটিং করার স্বাধীনতা ফিরে এনে দিয়েছে। অর্থাৎ
1971 সনে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতা পেয়েছি 2024 সালে। এখন এই স্বাধীন দেশে কোনো প্রকার বৈষম্য না রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলতে চাই, বিশ্বের 162টি দেশের দিকে তাকান, সকল দেশে চাকরিতে আবেদনের বয়সীমা 35, 45, 40, কোনো দেশে উন্মুক্ত। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি সার্কভুক্ত দেশ সম্পর্কে সারা বিশ্ব সম্পর্কে ভালো অবগত রয়েছেন। তিনি জানেন সার্কভুক্ত কোনো দেশে 35-এর নিচে নেই। তো সার্কভুক্ত দেশে যদি 35-এর নিচে না থাকে, তা আমার এই স্বাধীন বাংলাদেশে কেন 35-এর নিচে থাকবে? আরেকটি বিষয়, বাংলাদেশের আশপাশ যত দেশ রয়েছে, শ্রীলঙ্কার দিকে তাকান, ভুটানের দিকে তাকান, নেপালের দিকে তাকান, ইন্দোনেশিয়ার দিকে তাকান, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের দিকে তাকান। যদিও ভারত আমার শত্রু দেশ, তারপর আমি উদাহরণ দিচ্ছি, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের দিকে তাকান, কোনো দেশে তো 35-এর নিচে নাই। তাহলে কেন আমার এই দেশে, যে দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ শিক্ষার্থীরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 27-28 বছর লেগে যায়, সে 27-28 বছরের পরে 3টি বছর বা 2টি বছর চাকরির প্রিপারেশনের জন্য যথেষ্ট নয়। এমনকি সেই দেশে 3 বছর পরে সনদ অর্জিত হওয়ার 3 বছর পরে 2 বছর পরে তাকে ইনভ্যালিড করে দেওয়ার জন্য কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমরা 24 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্যে, একটি সমতা নীতি অনুসরণ করার জন্যে। তা আমি অনেক যুক্তিকতা রয়েছে, সর্বশেষ রিসেন্ট একটি যুক্তিকতা যেটি দিতে হয়, প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইয়েরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণ, আপনারা দেখে থাকবেন, আপনারা অবগত রয়েছেন 2022 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যে ছেলে মেয়েটি অনার্সে ভর্তি হয়েছিল বা ডিগ্রিতে ভর্তি হয়েছিল, এখনও তার ফার্স্ট ইয়ার শেষ হয়নি, এখনও সে রানিং ফার্স্ট ইয়ারে। 2023 সালে ইন্টারমিডিয়েট পাস করে যে ছেলেটি অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হয়েছে সেও ফার্স্ট ইয়ারে। 2024 সালে এসে যে ছেলেটি ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি বা অনার্সে ভর্তি হবে সেও ডিগ্রি বা অনার্সের ফার্স্ট ইয়ারে। এখানে স্পষ্টত 3টি বছর শিক্ষার্থীদের জীবন থেকে জড়ে যাচ্ছে। প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে আমি বলতে চাই, আজকে আপনারা যে বিজয় অর্জন করেছেন সেই বিজয় অর্জন করতে পারতেন না যদি আমরা ক্লাস 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পড়ুয়া, ডিগ্রি পড়ুয়া, অনার্স মাস্টার্স পড়ুয়া, চাকরি প্রত্যাশীরা আপনাদের ডাকে রাজপথে নেমে না আসতাম। আপনাদের জন্য আমরা আহত হয়েছি, আপনাদের জন্যে, অর্থাৎ আমাদের জন্য আমি বলবো, আমরা সকলের জন্যে এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্যে আমরা যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা সবই জানেন, সবই বুঝেন, বর্তমান সরকারের যে উপদেষ্টা উনাকে বুঝানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। কারণ এই বিশ্বের মধ্যে যদি কোনো বিচক্ষণ ব্যক্তি থাকেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ওনার প্রশংসা করে তেল মেরে কথা বলি না, কারণ তেল মানে আমার পক্ষে অতীতে ছিল না। বর্তমান আওয়ামী সরকার, স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলেছি একটি মৃত্যু প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ছিল, সে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ। যে ফরহাদ স্যার এই স্বাধীন বাংলাদেশের পবিত্র স্থান পার্লামেন্টে দাঁড়িয়ে একটি মিথ্যা কথা বলেছিল। সেই মিথ্যা কথাটা হচ্ছে আওয়ামী সরকার নাকি 27 থেকে 30 করেছে, 57 থেকে 59 করেছে। আমি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, বিভিন্ন মিডিয়া চ্যানেলে রয়েছে। আমি বলেছিলাম আপনি মিথ্যা কথা পরিহার করুন, অন্যথা আপনাকে সংসদ থেকে বয়কট করা হবে। আপনারা জানেন 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। বিএনপি সরকার যখন 1990 সনে স্বৈরাচার হটাও দেশে বাঁচাও, এরশাদ হটাও দেশে বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে ছাত্র জনতা রাজপথে নেমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছিল। ঠিক তারপরে 1991 সনে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই যে স্বৈরাচার এরশাদ সরকারের আমলে শিক্ষার্থীদের জীবন থেকে যে কয়েকটি বছর হারিয়ে গিয়েছিল, তারা বিনা আন্দোলনে, বিনা যুক্তিকতায় 3 বছর বৃদ্ধি করে দিয়েছিল।
তো এখন আমি বলবো প্রিয় বৈষম্য বিরোধী সমন্বয়ক ভাইয়েরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী, আপনারা দেখেন আপনাদের জন্য আমরা কি না করেছি। তো এই যে 2023 সালের জাতীয় নির্বাচন, 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন সহ কোভিড-19-এর কারণে শিক্ষার্থীদের জীবন থেকে 3 থেকে 4টি বছর হারিয়ে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, এই বাংলার 99% শিক্ষার্থী অর্থাৎ 99% আপামর জনতা আপনাদেরকে ভালোবাসে, আপনাদের প্রতি আস্থা রাখে। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি, চাওয়ালাকে জিজ্ঞাসা করি, প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় বাবারা, আপনারা বলেন, এই যে আমরা ট্রাফিক দায়িত্ব পালন করছি, পুলিশ নাই, আমি নিজে ট্রাফিক দায়িত্ব পালন করছি, জয়দেবপুর চৌরাস্তা এবং মাইমেসিং বাইপাসে আমি ট্রাফিক দায়িত্ব এখন পালন করতেছি। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি, বলেন যদি আমার যে ভাইয়েরা এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা যদি দেশ চালা, আপনারা ভালো থাকতে পারবেন কিনা? সকলে বলে আমরা ভালো থাকতে পারো বাবারা, তোমরা দেশ চালাও। তাহলে এই যে আপনাদের প্রতি সকল মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা ধরে রাখার জন্য হলেও এই 26 থেকে 27 লাখ শিক্ষার্থীর প্রাণের দাবি, অতীতে একটা 30 থেকে 50 লাখ শিক্ষার্থী হবে। কেননা আমি রিসেন্ট উদাহরণ দিয়েছি, রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাসন জট রয়েছে। আর বিশেষ করে কোভিড-19-এ সকলে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ব্যাকডেট নামক একটি মূলা ঝুলিয়ে দিয়ে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে 39 মাসের একটি ব্যাকডেট দিয়েছিল। কিন্তু আমাদের বয়স যখন, আমরা যারা 17-18 বছরে ছিলাম, আমরা কিন্তু কিছুই পাইনি। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যখন এই রাজপথে আন্দোলন করেছি, যখন এই শাহবাগ থানার সামনে গিয়েছি, এই শাহবাগ থানার সামনে গেলে আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসে। এই শাহবাগ থানা প্রশাসন, এই স্বৈরাচার বাহিনী প্রশাসন আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। আমার 24 জন ভাই বোনকে 13 দিন জেল কাটিয়েছে। এডিসি হারুন সহ, ডিবি হারুন সহ আমাদেরকে মারপিট আহত করেছে। এস এ আলামিন সহ, সালমান ফার্সি সহ সকলে আমাদেরকে মেরেছে। আমি সালমান ফার্সিকে একটি কথা বলেছিলাম, দেখেন আপনি প্রশাসন, আজকে যে দেশে আপনি প্রশাসন দায়িত্ব পালন করছেন, এই দেশটা কিন্তু আপনারা না, এই দেশটা আমরা শিক্ষার্থীরা অর্জন করেছি, সুতরাং আমাদের গায়ে হাত দিবেন না। তখন এই সালমান ফার্সি সহ এই শাহবাগ থানার পুলিশ প্রশাসন, যে শাহবাগ থানা এক পুলিশ আপনারা দেখেছেন, আমার এক বৈষম্য বিরোধী আন্দোলনে আমার এক ভাইকে মুখে চাপা দিয়েছেন। আমি ওই পুলিশকে খুঁজতেছি। এই পুলিশ আমাদের উপরেও অনেক অত্যাচার করেছে। অনেক কথা বলার ছিল, সব কথা বলা সম্ভব নয়। আমি আমার দুঃখ ব্যথা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আসিফ ভাই, নাহিদ ভাই সহ সারজিৎ ভাই যারা রয়েছেন, সকলের কাছে আমি বিনীত অনুরোধ করছি, ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই সারা বাংলার শিক্ষার্থী এবং আপামর জনতার ভালোবাসাটা ধরে রাখার জন্যে এই বৈষম্য দূর করবেন। সকলে ভালো থাকবেন।